ভাবির একটু কই। वालेकुम अस्सलाम। जी जी, अब्दुल गफूरुल्लाह इंस्टीट्यूट फुटशॉप। জি জি, আমাদের কোন ডিপার্টমেন্টে ভর্তি আছেন? জি জি জি, চাইল্ড অ্যান্ড কেয়ার। হ্যাঁ হ্যাঁ, জি বুঝতে পারছি। পরীক্ষা তো এখন পর্যন্ত 26 তারিখে আছে, চেঞ্জ হলে তো আমাদের গ্রুপে নোটিশ যাইতো। আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্বে আবারও সবাইকে স্বাগতম। আমরা কি ক্লাস শুরু করব? কথা কি স্পষ্ট এবং তো আপনার বোর্ড কি ক্লিয়ার কিনা? আপনার সপ্তাহে পরীক্ষা এখন জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা শুরু করবো হচ্ছে আপনার যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, পেনাল্টি আর্ক। পেনাল্টি আর্ক নিয়ে আলোচনা করবো। পেনাল্টি আর্কটা আসলে কি এবং পেনাল্টি আর্কটা কি? দেখেন, এই যে আমরা এইটাকে যেটা দেখতে পেয়েছি, এটা হচ্ছে পেনাল্টি মার্ক। এই যে এখানে পেনাল্টি আর্ক হচ্ছে এই যে বিষয়, মানে কোনো সময় যদি পেনাল্টি শোধ করা হয় তাহলে পক্ষ এবং প্রতিপক্ষ উভয় দলের প্লেয়ার পেনাল্টি আর্কের বাইরে থাকবে। পেনাল্টি আর্কের বাইরে থাকবে। এই হচ্ছে পেনাল্টি আর্কের কাজ। এটা হচ্ছে পেনাল্টি আর্কের কাজ। পেনাল্টি আর্ক থেকে কোথায় থাকবেন? বাইরে থাকবে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার সেন্টার সার্কেল গেল খেলার বল। বল নিয়ে আমরা এটা বল খেলবো, ফুটবল। বল নিয়ে চলছে। ফুটবল খেলার গুরুত্বপূর্ণ মানে সরঞ্জামের মধ্যে বল একটা গুরুত্বপূর্ণ সরঞ্জাম। বল বল একটা বল যদি একটা আদর্শিক ফুটবল বা আদর্শ ফুটবল হয় তাহলে এর ওজন হবে, আদর্শিক ফুটবলের ওজন হচ্ছে 410 থেকে 450 গ্রাম। একটা আদর্শিক ফুটবলের ওজন 410 থেকে 450 গ্রাম পর্যন্ত এটা ওজন হবে। এইরকম যদি বাতাস বা হাওয়া থাকে তাহলে এটা একটা আদর্শিক ফুটবল। এরপরে ফুটবলের পরিধি, একটা বলের পরিধি কেমন থাকে? পরিধি, ফুটবলের পরিধি, ফুটবলের পরিধি হচ্ছে 68 থেকে 70 সেন্টিমিটার। 68 থেকে 70 সেন্টিমিটার একটা ফুটবলের পরিধি। তাহলে একটা ফুটবলের ওজন হচ্ছে 410 থেকে 450 গ্রাম, আদর্শ ফুটবলের। আর এর পরিধি হচ্ছে কি 68 থেকে 70 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা আদর্শ ফুটবলের হচ্ছে আপনার ওজন এবং পরিধি। এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এটা ছিল একটা আদর্শ ফুটবলের ওজন। এরপরে আমরা যেটা জানবো, একটু রেসপন্স করুন। শুরু করছেন অন্যরা তো ক্লাসে থাকেন, ওনারা কোনো কিছু বলেন না। একটা দলের খেলোয়াড়ের সংখ্যা কত হইতে পারে? একটা ফুটবল টিম যে হবে, এই টিমের খেলোয়াড়ের সংখ্যা কত হইতে পারে? খেলোয়াড় সংখ্যা দেখেন, খেলোয়াড়ের সংখ্যা, খেলোয়াড়ের সংখ্যা যদি আপনি করেন তাহলে হচ্ছে 18 জন। 18 জন।
কিন্তু মাঠে খেলবে 11 জন, অতিরিক্ত থাকবে বাকি 7 জন। এই বাকি 7 জন হচ্ছে অতিরিক্ত। এখন প্রশ্ন হচ্ছে এই 11 জন মাঠে খেললে এখান থেকে 11 জন থেকে টোটালি কতজন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারবে? বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামবে 5 জন, 5 এর বেশি নামতে পারবে, এটা মাথায় রাখবে। মানে টোটাল খেলোয়াড়ের সংখ্যা 18 জন, একটা স্কোয়াডও 24 জনের স্কোয়াডও হয়, কিন্তু ইয়াতে 18 জন থাকবে লিস্টে। একাদশে থাকবে, বেস্ট 11 থাকবে 11 জন, 7 জন থাকবে অতিরিক্ত, আর এই 7 জন থেকে 5 জন কি করা যাবে? সাবস্টিটিউট প্লেয়ার বা বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো যাবে। এই পর্যন্ত কি ক্লিয়ার? আরেকটা বিষয় আপনাদের সুবিধার্থে বলছি, এই 11 জন খেলোয়াড়ের মধ্যে, 11 জন খেলোয়াড়, এই 11 জন খেলোয়াড়ের মধ্যে যদি 7 জন খেলোয়াড় মাঠে উপস্থিত থাকে, 7 জন খেলোয়াড় যদি মাঠে উপস্থিত থাকে 7 জন, তাহলে বাকি 4 জন প্লেয়ার যদি পরে আসে তাহলে খেলা চালানো যাবে। মানে একটা একাদশ হচ্ছে 11 জনের একটা একাদশ, এই একাদশে যদি আপনার 7 জন প্লেয়ার মাঠে উপস্থিত থাকে, মানে ওরা আসতে দেরি হইতেছে বা কোনো ক্রমে, তাহলে এই 7 জন প্লেয়ার যদি মাঠে উপস্থিত থাকে এদের দিয়ে খেলা চালানো যাবে। 7 জনের কম হইলে আমার খেলা চালানো যাবে না, তাহলে আর হবে না। কিন্তু 7 জন মানুষ যদি থাকে তাহলে খেলা ওখানে চালানো যাবে, পরিচালনা করা যাবে খেলা ইজি হয়। এটা একটা ফুটবলের আইন, এই কথাটা বলা আছে। ক্লিয়ার কিনা এই বিষয়টা? আমাদের তো আগে আরো 2 জন খুব রেগুলার স্টুডেন্ট ছিল, এর মধ্যে একজনের নামটা আমার এই মুহূর্তে মনে নাই, তিনি আজকে সম্ভবত ক্লাসে নাই। আজকে সৌরভ হোসেন, প্রান্ত সাহা এরা আছেন, একজন মহিলাও তো ছিলেন, কি জানি শারমিন আক্তার নাম, কিন্তু তো আছে। আমাদের ক্লাসের উপর কিন্তু মার্ক দেওয়া হবে, হ্যাঁ, ক্লাস খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে খেলার সরঞ্জাম। খেলার সরঞ্জাম কি বলতেছে? স্যার মানে স্যার কথা প্রশ্ন ছিল জি, স্যার, খেলোয়াড় তো আগে জানতাম 3 জন চেঞ্জ করা যায়, এখন কি এটা নতুন করে 5 জন করছেন নাকি? জি 5 জন, ও আচ্ছা। 5 জন খেলোয়াড় নামানো যাবে বদলি খেলোয়াড় হিসাবে, সাবস্টিটিউট হিসেবে 5 জন। আচ্ছা, খেলার সরঞ্জামের ক্ষেত্রে মনে রাখবেন 5S। খেলার সরঞ্জামের ক্ষেত্রে মনে রাখবেন কি 5S। 5S মানে কি কি খেলার সরঞ্জাম হিসেবে থাকতে পারে? যেমন থাকতে পারে, প্রথমটা হচ্ছে শার্ট, 5S মানে 5টা S। একটা হচ্ছে শার্ট, শার্ট বানান লিখলেও এস দিতে হয়। এরপরে মোজা মানে শুজ, সরি শুজ তো জুতা, মানে বুট যেটা আমরা বলি, শুজ। এরপরে আপনার হচ্ছে সিন গার্ড যেটা আমরা বলি, সিন গার্ড। এরপরে আপনার মোজা তো হচ্ছে শু, সরি শুজ তো মোজা, হ্যাঁ, এরপরে হচ্ছে শু মানে হচ্ছে বুট যেটা। এরপরে হচ্ছে শর্টস, শর্টস, শুজ, একটা হচ্ছে শু। এই 5S মানে 5টা এস, প্রত্যেকটা উচ্চারণ করার ক্ষেত্রে এস এর প্রয়োজন আছে, এস এর প্রয়োজন আছে, এই জন্য সরঞ্জাম হচ্ছে 5S। শার্ট, শুজ, সিনগার্ড, শর্টস, মোজা, এই হচ্ছে 5S, এটা মাথায় রাখবেন। এখানে 5S, এইগুলো খেলার সরঞ্জাম। এরপরে হচ্ছে অফিসিয়াল, রেফারি। রেফারি সংখ্যা কত? দেখেন মাঠ টোটালি 4 জন, ফোর্থ অফিসিয়াল একজন রেফারি, একজন রেফারি, 2 জন সহকারী রেফারি, আর একজন হচ্ছে ফোর্থ অফিসিয়াল। ফোর্থ অফিসিয়াল, একজন হচ্ছে ফোর্থ অফিসিয়াল। আরেকটা আছে আপনাদের এরকম VAR। এই যে VAR, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। VAR এটা আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সম্পর্কে আপনারা বলুন। VAR এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে, পূর্ণ রূপ হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, আপনারা দেখবেন ফুটবল খেলায় যদি কোনো জটিল হয়, এবং রেফারি বাসি কল করে তিনি কি করেন, ক্যামেরার সামনে মানে ভিডিওর সামনে যান, ওইখান থেকে তিনি এটা দেখেন, দেখে পরে এসে ডিসিশন।
বা ডিসিশন, এটাকে বলে ভি ভার। ভারের পুনরূপ হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। ভারের পুনরূপটা কি ক্লিয়ার কিনা আপনার? ভার দেখছেন না, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, এটা হচ্ছে ভারের পূর্ণরূপ। ক্লিয়ার এই বিষয়টা? স্যার খেলার একজন সরঞ্জাম গুলো কোনগুলো কোন কাজে ব্যবহার করা হয় এগুলো যদি একটু বলতেন। আচ্ছা, শার্ট তো বুঝিলাম, টি শার্ট, এরপরে মোজা শুজ, এরপরে সিনগার যেটা পায়ের মধ্যে লাগানো হয় যাতে বুটের আঘাত থেকে ব্যবহার করতে, এরপরে শর্টস যেটা আমরা হাফ প্যান্ট বলি আর কি, এরপরে শু মানে তো এখানে জুতাকে মানে বুট, এখানে এটাকে মেনশন করা হচ্ছে। আচ্ছা, আমার কথা নাকি মাঝে মধ্যে ক্লিয়ার হয় না, আপনাদের এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা বোর্ড ক্লিয়ার কিনা? ক্লিয়ার আছে 5S স্যার, এর কাজটা কি আপনারা মোটামুটি বুঝতে ক্লিয়ার পারছেন? আছে স্যার। 5S এর কাজটা কি এটা জানি প্রশ্ন করেছিলেন কি, আপনি কি বুঝতে পারছেন 5S? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করবো আপনাদের, আজকে ক্লাস একটু বড় হয়ে যাইতেছে, অফ সরঞ্জাম গুলো অফিসের সময়, সময় নিয়ে আলোচনা করবো। সময়, ফুটবল খেলা তো আপনারা সবাই দেখতেছেন বিশ্বকাপ, যার জন্য এটা বুঝে নেওয়ার দরকার নেই, অনেক পড়ি, এরপরে একটু পড়াই। সময়টা হচ্ছে আপনার সময় প্রথমার্ধে 45 মিনিট, পরে 15 মিনিটের বিরতি, বিরতি হচ্ছে 15 মিনিট, বিরতি 15 মিনিট, পরে দ্বিতীয়ার্ধে আবার 45 মিনিট, টোটাল 90 মিনিটের খেলা, টোটালি 90 মিনিট। এখন আমরা যে ফুটবলের এখন এই যে ম্যাচ গুলো হইতেছে গ্রুপ পর্বের, এগুলো হচ্ছে লিগ পদ্ধতি। আপনারা কি লিগ পদ্ধতি পড়ছেন না সবাই? একটু রেসপন্স করে, আপনাদের আশা করি আপনাদের লিগ পদ্ধতি পড়াইছি। বিশ্বকাপটা যুক্ত পদ্ধতিতে খেলা হইতেছে, তো এখন লিগ পদ্ধতি চলতেছে। এখন যদি কোনো ম্যাচ ড্র হয়, গোল হোক আর গোল শূন্য ড্রই হোক, যদি ড্র হয়, ড্র হলে পাবে 1 পয়েন্ট করে, ড্র যদি হয় প্রতি দলে 1 পয়েন্ট করে পাবে। আর লিগ পদ্ধতির খেলাতে 3 পয়েন্ট মোটে, সর্বমোট পয়েন্ট হচ্ছে 3, ড্র হলে পাবে 1 পয়েন্ট করে, আর বিজয়ী হলে পাবেন 3 পয়েন্ট করে। তো এটা 45 45 90 এবং অফিসিয়ালি যে অতিরিক্ত টাইম দেওয়া হয়, এই টাইমের মধ্যে যদি খেলা শেষ হয়ে যায় তাহলে এটাই হবে। পরবর্তীতে যখন নকআউট হবে তখন 45 মিনিট খেলা হবে, পরে 15 মিনিট বিরতি, আবার 45 মিনিট, 90 মিনিট। এরপরেও যদি খেলা ড্র হয়, তারপরে আপনার আরো 15 মিনিট খেলা হবে, এরপরে 5 মিনিট বিরতি, এরপরে আবার 15 মিনিট। এরপরে যদি আবারও খেলা ড্র হয় এই অতিরিক্ত 30 মিনিটে, পরবর্তী সময় ওখানে পেনাল্টি শুট আউট হবে, পেনাল্টি শুট আউট। তবে এখন এটা একটু জানেন, এটা হচ্ছে কি 45 45 30 মিনিট হবে এই খেলাটা, হচ্ছে 45 45 কে 30 মিনিট। ক্লিয়ার কিনা এই বিষয়টা? জি স্যার। ফুটবল খেলা আরম্ভ হয় কিসের মাধ্যমে? সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, ফুটবল খেলা আরম্ভ হয় কিসের মাধ্যমে? ফুটবল, এটা একটা মাথায় রাখবেন, হ্যাঁ, এটা সৃষ্টা। ফুটবল খেলা শুরু হয় কিক অফের মাধ্যমে, কিক অফের, ফুটবল খেলা শুরু হয় কিক অফের, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ফুটবল খেলা শুরু হয় কিক অফের মাধ্যমে। না আপনারা সবাই?
এরপরে আপনাদের যেটা জানতে হবে, যদি মনে করেন কোনো খেলোয়াড় এই ফুটবল লাইনের মধ্যে তিনি কি করতেছেন, বল নিয়ে খেলা খেলতেছেন, তাহলে বল কি মাঠের ভিতরে না বাইরে, এটা আপনারা একটু রেসপন্স করে জানান। মনে করেন একজন খেলোয়াড় সাইড লাইন অথবা গোল লাইন উভয় এই মাঠের দাগের উপর দিয়ে 5 সেন্টিমিটার চওড়া যে দাগ, এটার উপর দিয়ে বল নিয়ে তিনি দৌড়াইতেছে, তাহলে এখন বলটা কি ফুটবল খেলার ভেতরে না বাইরে, এটা আপনারা একটু আমাকে জানান দ্রুত, একটু রেসপন্স ভেতর। করেন। মনে করেন আমি এই যে প্লেয়ার ফুটবলের দাগের উপর দিয়ে বল নিয়ে দৌড়ে দিছি, এখন আমি কি ফুটবল খেলার মাঠের ভেতরে না বাইরে? যে একজন বলুন, আপনি কি ফুটবল খেলার ভেতরে না বাইরে, একটু বলেন সবাই। ভেতর। হ্যাঁ, কারণ দাগ গুলা প্রত্যেকটা মাঠের অন্তর্ভুক্ত, সুতরাং দাগ গুলা যেহেতু মাঠের অন্তর্ভুক্ত, যদি কোনো প্লেয়ার সে বল নিয়ে দাগের উপর দিয়ে দৌড়ায় যে কোনো সময় যে কোনো খেলায়, তাহলে সে মাঠের ভেতরে আছে বলে গণ্য হয়েছে। এটা হচ্ছে আপনার এইখানকার আলোচনা। এরপরে হচ্ছে গোল হওয়া। গোল তখনই হবে যখন কি করবে, মনে করেন এটা হচ্ছে গোল লাইন, এই গোল লাইন যদি পুরোক্রমে এরকমও থাকে তাহলে হবে না, গোল লাইন সম্পূর্ণ অতিক্রম করতে হবে। বল বলতেছি, বল যদি গোল লাইন সম্পূর্ণ অতিক্রম করে তখন সেটা গোল হিসেবে বিবেচিত হবে। তবে দু একটা সিদ্ধান্ত একটু বিতর্কিত হয়ে থাকে, এটা হচ্ছে অন্যরকম বিষয়। দু একটা সিদ্ধান্ত একটু এরপর আসেন আপনারা থ্রোয়িং সম্পর্কে আপনাদের কি খবর? মনে করেন যদি থ্রোয়িং হয়, এই যে আমি এইদিকে ক্যামেরা দিকে, আমার মুভ এইদিকে, মানে আমি এইদিকে মুভ আছি থ্রোয়িং করার সময়, এটা কিন্তু ফাউল, মানে এটা ফাউল। আমি যদি ওইদিকে থ্রো করি, পক্ষ দল বা অপোনেন্ট এই ফাউল থ্রোয়িংটা পাবে। এই হচ্ছে এটা আলোচনার বিষয়। এরপরে আমরা একটা বিষয় সম্পর্কে জানবো, অফসাইড সম্পর্কে। অফসাইড একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। স্যার বোঝা যায়নি আগেরটুকু। আচ্ছা আচ্ছা, বলতেছি, আমরা বলতেছিলাম আপনার এই যে থ্রোয়িং এর কথা। থ্রোয়িং তো মনে করেন যে আপনি একজন প্লেয়ার থ্রোয়িং করতেছেন, থ্রোয়িং এর সময় বিভিন্ন কারণে ফল্ট হয় থ্রোয়িং। যেমন আপনি যদি দৌড়ায় এসে কি করেন, মনে করেন এটা আপনার মাঠ, এমন তো মাঠই আছে, মনে করেন এদিক দিয়ে আউট হয়েছে বল, আপনি কি করছেন, দৌড়ায় যে মাঠের ভিতরে ঢুকে যায় থ্রোয়িং করছেন, তাহলে আপনার কি এটা ফাউল থ্রোয়িং, এটা বাইরে থেকে করতে হবে। এরপরে আমি যেটা বুঝাইতেছিলাম, মনে করেন বল আমি থ্রোয়িং করতেছি, আমার তো মুখ যেদিকে, মানে আমার ফেস যেদিকে, আমাকে থ্রোয়িং ওই দিকে করতে হবে, কিন্তু আমার ফেস এইদিকে, কিন্তু আমি থ্রোয়িং করার সময় ওই দিকে করে দিছি, তখন এটা ফাউল থ্রো। এবং আমি যখন থ্রোয়িং করবো তখন আমার দু পায়ে মাটির সাথে কি থাকবে, লাগানো থাকবে। যদি কোনো ক্রমে পা মাটি থেকে শূন্য উপরে, মানে শূন্য উঠে যায়, তখন এটা ফাউল থ্রোয়িং হবে। এই ক্লিয়ার কিনা বিষয়টা? আচ্ছা আচ্ছা, আমরা আজকে সর্বশেষ যে ক্লাসে আলোচনা করবো সেটা কারণে পেনাল্টি দেওয়া হয়, যে 10টা কারণে পেনাল্টি দেওয়া হয়, এই 10টা কারণ আমরা আজকে আলোচনা করব। যে 10টা কারণে পেনাল্টি দেওয়া হয়, 10টা কারণে একটা দলের বিপক্ষে পেনাল্টি দেওয়া হয়। 1 নাম্বার, বিপক্ষ দলের খেলোয়াড়কে লাথি মারা। শর্টকাটে লিখলাম যে বিপক্ষ দলের খেলোয়াড়কে কি করে, যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে সে কি করে, লাথি মারে। এটা হচ্ছে 1 নাম্বার কারণ। নাম্বার 2 হচ্ছে বিপক্ষ দলের খেলোয়াড়কে ল্যাং মারা। এটা কোথায় দিতে হবে, এই যে এখানে, লাথি বা ল্যাং যদি পেনাল্টি শুট আউট এখানে পেনাল্টি এরিয়া থেকে মারে। এরপরে কি বিপক্ষের খেলোয়াড়ের উপরে লাফানো, অনেক সময় দেখবেন এরকমটা হয়, লাফানো। শর্টকাট করে লিখতেছি, বিপক্ষ দলের খেলোয়াড়ের উপরে উঠে লাফানো। 3 নাম্বারটা, বিপক্ষ দলের খেলোয়াড়কে আক্রমণ করা। বিপক্ষ দলের খেলোয়াড়কে কি করা, আক্রমণ করা। 5, এরপরে যে বিপক্ষ খেলোয়াড়কে আঘাত করা।
আঘাত করা অবলিক আঘাত করার চেষ্টা করা, আঘাত করার চেষ্টা করা। নাম্বার 6, বিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা মারা, বিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা মারা। নাম্বার 7, হচ্ছে এটি ইম্পর্টেন্ট, বল খেলার পূর্বে, মনে করেন একজন লোক বল খেলতেছে না, বল খেলার পূর্বে, খেলার পূর্বে তার সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া, বল খেলার পূর্বে তার সাথে কি করা, সংঘর্ষে লিপ্ত হওয়া। এটা হচ্ছে 7 নাম্বার। এখন হচ্ছে 8, নাম্বার 8, বিপক্ষের দলের খেলোয়াড়কে ধরে রাখা, বিপক্ষের দলের খেলোয়াড়কে ধরে রাখা। নাম্বার 9, বিপক্ষ খেলোয়াড়কে থুতু মারা, যদি কেউ থুতু মারে, দেখবেন কার্সোলাস স্যাভেজ এই বিশ্বকাপ একজন খেলোয়াড়কে কামড় দিয়ে ধরছিল, এখানে কি করা হয়, অথবা বল হাত দিয়ে ইচ্ছাকৃতভাবে ধরা, বহন করা, আঘাত করা, সামনে চালিত, মানে কোন 10 নাম্বার যে কারণ 10, সেটা হচ্ছে একজন খেলোয়াড় যদি বল কোনো ক্রমে হাত দিয়ে ধরা, বহন করা, এরকমটা যদি হয় পেনাল্টি আর্কের ভিতরে, পেনাল্টি এরিয়ার ভিতরে, বা এটা এক কথা এটা যদি কিছু হয় আর কি, বিপক্ষে বলকে যদি ধরে, তাহলে এখানে সরাসরি কি করা হবে, পেনাল্টি মার্ক থেকে পেনাল্টি শুট আউটের জন্য তারা বল পাবে, মানে বিপক্ষ দল। এই 10টা কারণে ক্লিয়ার কিনা একটু জানান সবাই, আজকে শেষ ক্লাস, এটা যদি আপনারা শেষ হয় তাহলে শেষ। জি স্যার। বুঝছেন কিনা শুরু হচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আপনাদের কোনো প্রশ্ন আছে আগে যে ক্লাস করছিলাম ওই ক্লাসে, তো আজকে ক্লাস সম্পর্কিত? কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। আচ্ছা আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করছি, প্রায় 20টার মতো বা আরো বেশি। ফুটবল খেলার ইতিহাস, আইন, মাঠ, গোল এরিয়া, পেনাল্টি এরিয়া, মার্ক, কর্নারের পতাকা, কর্নার এরিয়া, গোল পোস্ট, সেন্টার সার্কেল, খেলার বল, খেলার সংখ্যা, অফিসিয়াল সময়, খেলা আরম্ভ, গোল, কিক, কর্নার। একটা জিনিস মনে মিস হয়েছে, পড়ানো উচিত, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে অফসাইড। অফসাইড গোলকিপার সহ 2 জন প্লেয়ার যদি সামনে, মানে বিপক্ষ দলের খেলোয়াড়ের সামনে যদি গোলকিপার সহ 2 জন খেলোয়াড় থাকে, তখন যদি বল যাওয়ার আগে যদি তিনি চলে যান, তখন এটা অফসাইডে পরিগণিত হবে। আর অফসাইডে থাকলেও মনে করেন একজন খেলোয়াড়, বিপক্ষ দলের খেলোয়াড় এইখানে, কিন্তু বিপক্ষে, আর আপনি এখানে চলে আসছেন, কিন্তু এখানে থেকেও আপনি কোনো সুযোগ নিতেছেন না বা কোনো কিছু নিতেছেন না, আপনি অফসাইড। আপনি যদি আপনাকে মনে করেন এখানকার প্লেয়ার যদি আপনাকে আবার বল পাস দিয়ে দেয় এখানে, যদি আপনি এখান থেকে কোনো সুযোগ দেন, তখন আপনি অফসাইডে পরিগণিত হবে। অফসাইডের নিয়ম হচ্ছে, এটা মাথায় রাখবেন, অফসাইড হচ্ছে কি গোলকিপার সহ 2 জন খেলোয়াড় থাকতে হবে সামনে, যদি এরকম অবস্থা নয় তখন আপনি কি অফসাইড। ক্লিয়ার? তো আজকে ক্লাস এখানে শেষ। আপনাদের আশা করি কারো কোনো প্রশ্ন থাকার কথা না, প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, না থাকলে আজকে ক্লাস থেকে বিদায় নিতে চাচ্ছি। আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। না স্যার, প্রশ্ন আপাতত নেই। স্যার, প্রশ্ন আপাতত নেই। আপনাদের প্রশ্ন থাকলে, আচ্ছা, প্রশ্ন থাকলে আপনারা নোট করে রাখবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব।
আপনারা আপনাদেরকে তো আমি অবশ্যই বলছিলাম যে ক্লাস 6 থেকে 9 10 পর্যন্ত সকল বই সংগ্রহ শারীরিক শিক্ষা। কেউ কি করেছেন আপনারা এরকম বই সংগ্রহ? জি স্যার, আমি মোটামুটি অনেকগুলো বই সংগ্রহ করছি স্যার। ক্রীড়া সহায়ক আছে তার মধ্যে একটা, মোহাম্মদ মুজিবুর রহমানের লেখা। হ্যাঁ, মুজিবুর স্যারের লেখা শারীরিক শিক্ষা কলেজ মোহাম্মদপুরের সাবেক অধ্যক্ষ ছিলেন। জি স্যার। স্যার আমার আমার একটা ফ্রেন্ড এটা ওইখানে স্যার আপনি অন্য একটা আছে স্যার, অনেকগুলাই আছে স্যার, 4-5টা বই আর কি কালেক্ট করছি। ওনাকে বলবেন আপনাকে সংগঠন ও প্রশাসন বইটা দেওয়ার জন্য। জি স্যার, ওটাও দিছে, সংগঠন ও প্রশাসন। জি জি, প্রশাসন। আপনাদের একটা সাবজেক্ট হচ্ছে যেটা ইন্টারন্যাশনাল গেমস এন্ড অর্গানাইজিং স্পোর্টস, এই বইটা আর ওইটা স্যার এটা স্যার শারীরিক শিক্ষার সংগঠন ও প্রশাসন, জসিমউদ্দিন আহমেদ। জসিম স্যারের লেখা আছে, জাহাঙ্গীর আলী স্যারের লেখা আছে, আরো অনেকেরই লেখা আছে। স্যার জসিমউদ্দিন স্যারের এটা আছে আপাতত। ওটা মাঝে মধ্যে পড়বেন, ওইটা ভেরি ইম্পর্টেন্ট। জি স্যার। আপনারা এর আগে যেটা কাজ করবেন, আপনারা একাডেমিক বইগুলো সংগ্রহ, একাডেমিক বই সংগ্রহ করলে গুরুত্ব আছে। একাডেমিক বইগুলো সংগ্রহ করে এটা পড়বেন, ক্লাস 6 এর বই থেকে সমাবেশটা পড়বেন সবাই। আচ্ছা, আমার আর কোনো কথা নাই, আমি একটু বিদায় নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। সবার জন্য শুভকামনা রইলো, আমার জন্য দোয়া চাই। জি স্যার, আসসালামু সবাইকে আলাইকুম। ধন্যবাদ। সালাম আলাইকুম।